হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটি নতুন গল্প। ভালো লেগেছে, খারাপ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া আসে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। শুরু হচ্ছে আজকের গল্প। গ্রামটা নিরিবিলি, শান্ত। নাম তার ধানখোলা। পাখির ডাক, হালকা কুয়াশা আর পুরনো দিনের গন্ধে মোড়ানো চারপাশটা যেন নিজে একটা গল্প বলে। এখানে মানুষজন সাধারণ, কিন্তু একটাই ব্যতিক্রম, একটা পুরনো বটগাছ, যেটা ঘিরে বছরের পর বছর ধরে গুঞ্জন, গুজব আর গা ছমছমে কাহিনী চলেই আসছে। লোককথা বলে বছর 5 আগে এই গাছেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল মালা নামের একটি স্কুল পড়ুয়া মেয়ে। ভালোবাসার অপরাধে পরিবার আর সমাজ যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন এই গাছই তার শেষ আশ্রয় হয়। সেই থেকে এই গাছের নাম হয়ে যায় মালার গাছ। তন্নি কখনোই ভূত প্রেত বিশ্বাস করতো না। ছোটবেলা থেকেই ওর একটা যুক্তিবাদী মন গড়ে উঠেছিল। গ্রামের মানুষ যখন রাত হলেই দরজা বন্ধ করে দেয়, ওই বাড়ি ভৌতিক, ওই গাছের নিচে ছায়া ধরে, এসব শুনে তন্নি বরং সাহস করে এগিয়ে যেত। গ্রামে অনেক ভয়ঙ্কর জায়গা আছে, কিন্তু মানুষ এড়িয়ে চলে। তন্নি সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকতো, নিজেকে বুঝাতো ভয়টা শুধু আমাদের মাথায়, আসলে এসব ভূত প্রেত বলতে কিছু নেই। তন্নি ছিল ভালো ছাত্রী। স্কুলের শিক্ষকরাও বলতেন ও খুব প্রতিভাবান, পড়ালেখায় মন আছে আর আচরণে শান্ত ও ভদ্র। ক্লাসে অনেক নাম ছিল তন্নির। মেয়েরা অনেকেই সাজগোজ মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু তন্নি ব্যস্ত থাকতো বই আর নিজের ভবিষ্যৎ নিয়ে। তার পরিবার ছিল সাদামাটা। বাবা গ্রামের বাজারে ছোট একটি দোকান চালায়, মা গৃহিণী, সংসার সামলান। ছোট ভাই আপনকে পুড়িয়ে দিত নিজ হাতেই। তনির স্বপ্ন দেখতো যে বড় হয়ে সে একদিন একটা বড় নার্স হোক, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের সেবা করবে, নিজের খরচ নিজেই চালাতো টিউশনি করিয়ে। সে অল্প স্বল্প সেলাইয়ের কাজও করত। তার সবচেয়ে বড় গুণ ছিল তার দায়িত্ব। নিজের পড়াশোনা, পরিবার, সমাজ সবকিছু ভালোবাসতো সে। অন্যদের মতো শুধু নিজের কথা ভাবতো না সে। এজন্যই গ্রামের মানুষ শ্রদ্ধা ও স্নেহ করতো অনেক তাকে। আবার কেউ কেউ মনে ঈর্ষাও করতো তাকে নিয়ে। গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যেটা আজও মানুষের মনে ছায়ার মতো রয়ে গেছে। মালা নামের এক মেয়ে ভালোবাসার জন্য নাকি গলায় ওড়না গাছের ডালে বেঁধে নিজেই নিজের ফাঁসির মঞ্চ বানিয়ে নেয়। পরদিন সকালে একটি শিশু কান্না আর পাখির ডাকে সবাই এসে দেখে মালা আর নেই। কিন্তু মানুষ কি শুধু মৃত্যুকে মেনে নিতে পারে? তার চেয়েও বেশি বিশ্বাস করে আত্মা। তারা বলে এই মেয়েটা ফাঁসি দিয়েছে, ভালোবাসা অপরাধ, তাই তার আত্মা মুক্তি পায়নি। শুরু হয় গল্প। কে বলতো রাতে 12টার পর গাছটা কাঁদে, কে বলে মালার চুল বাতাসে উড়ে আরেকটা কাউকে ডাকে, কে বলছে ওই গাছের ছায়া গায়ে পড়লে গায়ে জ্বর আসে। স্বপ্নে মেয়েটার ছায়া দেখা যায়। দিনকে দিন গল্পের রূপ বদলে যায়, কিন্তু গাছটা থেকে যায় একটা ভয়ের প্রতীক হয়ে। সন্ধ্যার পর কেউ আর ওই রাস্তায় পা রাখত না। মা ছেলেকে বলে, দৌড় দে, না হয় মালা ধরে নেবে। গ্রামের জীবন বদলে যায়। সন্ধ্যার পরেই সবাই দরজা বন্ধ করে ফেলে। শিশুরা গাছের কথা শুনলেই কাঁদতে শুরু করে। কিন্তু এই ভয়ের মধ্যেই ঘটেছিল আরেকটা ঘটনা, যেটা আবারও গাছটার কাহিনীকে আরো গা ছমছম করে তোলে। একদিন রাতে গ্রামের এক লোক, নাম তার সারোয়ার চাচা, হাট থেকে ফিরছিল। শরতের রাত, কুয়াশা ধীরে ধীরে নামছে। রাত প্রায় 12:30। তিনি ধীর পায়ে হাঁটছিল, হাতে একটা ছোট ব্যাগ ছিল। হঠাৎ বাতাসে এক ধরনের ঠান্ডা ছুঁয়ে যায়, অস্বাভাবিক ঠান্ডা। তার মনে হলো গাছটার কাছাকাছি যেতেই কেউ তাকে ডাকছে। গাছটা খুব হালকা, কিন্তু কানের কাছে যেন ফিস ফিস বলছে, আমাকে বাঁচাও। তার পা কেঁপে ওঠে। চারদিকে ফাঁকা, শুধু গাছ আর কুয়াশা। তখন তিনি দেখেন একটা মেয়ের ছায়া গাছের পাশেই দাঁড়িয়ে। তিনি তার শরীরে থাকা
শক্তি নিয়ে দৌড় দেন। বাড়ি এসে এই ঘটনা গ্রামের সবাইকে বলে। সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয় যে গাছটা কেটে ফেলবে। রিমি হাত তুলে বলে, আপনারা কুসংস্কার ভর করে একটা গাছ কাটতে চান, যে গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়। পঞ্চায়েতের প্রধান গম্ভীর গলায় বলেন, তুমি ছোট, এসব বড়দের ব্যাপারে বুঝবে না। এই গাছটা নিয়ে যত বিপদ, আজ রাতে যদি কিছু হয় আগামীকালই কেটে ফেলব। তনি স্পষ্ট জানিয়ে দেয়, আমি কাল রাতে ওই গাছের নিচে থাকবো। যদি সত্যি কিছু থেকে থাকে তাহলে আমি দেখব। গ্রামের লোকজন হাসে, কেউ ভয় পায়, কিন্তু সবচেয়ে ভয় পায় তন্নির মা। সে বারবার বুঝায়, মা যাবি না, অতীতে কত কিছু হয়েছে ওখানে, আমি তোকে হারাতে চাই না। তন্নি মায়ের হাত ধরে বলে, তুমি তো সব সময় বলো ভয়কে জয় করতে হয় সাহসের মাধ্যমে। আমাকে যেতে দাও মা, আমি কিছু করে দেখাতে চাই। পরদিন রাত 9টায় তন্নি প্রস্তুত। একটা ছোট ব্যাগ, বই, টর্চ, পানির বোতল, একটা মোবাইল আর গোপনে রাখা একটা ছোট্ট ক্যামেরা। গাছের নিচে বসে থাকে একা, চারপাশ নিস্তব্ধ, কুয়াশা ঘন হয়ে আসছে। দূরে কুকুরের ডাকে গা শিউরে ওঠে, কিন্তু রিমি নিশ্চল। সে নিজেকে বুঝায়, সব ভয় মন করে। রাত 11:45, তখন হঠাৎ পাশের ঝোপ থেকে শব্দ। সে টর্চ জ্বালিয়ে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না। রাত যখন 11টা বাজে, তখন হাওয়ায় দমক বাড়ে, গাছের পাতা কাঁপে, কিছু শব্দটা যেন কান্নার মতো লাগে। তন্নি থমকে যায়। মোবাইলের ক্যামেরা চালু করে সে বলে, আমি এখনো ঠিক আছি, কিন্তু কিছু হয়নি। আমি মানুষের ভুল ভাঙাতে এসেছি। তারপর বাড়ির সবাই চিন্তা করতেছে তাকে নিয়ে, যে সে এখনো ফিরল না। তারপর কিছু লোক নিয়ে তার মা বাবা রাত 2টার দিকে রওনা হলো সেই গাছের নিচে। তারা গিয়ে দেখলো গাছের ঢালে ঝুলে আছে তন্নির নিথর দেহ। চিৎকার, কান্না, হাহাকার ছড়িয়ে পড়ে। পঞ্চায়েতে ঘোষণা করে, এটা আত্মার কাজ, গাছ কাটতেই হবে। কিন্তু তন্নির বন্ধু দীপু, যে আগের রাতে তন্নিকে ক্যামেরাটা দিয়েছিল, সেই ক্যামেরাতে ভিডিও দেখে সে হতবাক। ভিডিওর শেষ অংশে তন্নি বলে, তুই ওখানে কেন? তারপর ক্যামেরা পড়ে যায়। কিছুক্ষণ বাদে চিৎকার, আর কিছু শোনা যায় না। পুলিশ আসে পরদিন। তদন্তে জানা যায় গাছের নিচে আত্মা ছিল না, ছিল কিছু নরপিশাচ মানুষ, যারা আগেও মেয়েদের বিরক্ত করত। সেই রাতেই রিমিকে অনুসরণ করে তারা আসে। গাছের ভয়ে কেউ আসে না ভেবে তারাই সুযোগ নেয়, তন্নিকে নির্যাতন করে। যখন সে মৃত অবস্থা, তখন সেই লোকগুলো তন্নিকে গলায় ওড়না দিয়ে গাছে ঝুলিয়ে দেয়। গ্রামের ওখানে সেই গাছটা আছে, কারো কোনো ক্ষতি করে না। শুধু একটা পাথরের ফলকে লেখা আছে, গাছ নয়, ভয় করো মানুষরূপী পশুকে। তাদের জন্যই হারিয়ে যায় সাহসী প্রাণ, আর আমরা দোষ দিই সেই নিরীহ গাছের শুধু ছায়া দিতে জানে।